গল্পের আসর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা হিমুর নীল জ্যোৎস্না। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। আমরা তিনজন ওসি সাহেবের খাস কামরায় তার মুখোমুখি বসেছি। ওসি সাহেবের চেয়ারটা মনে হয় নতুন কেনা হয়েছে। গদির সঙ্গে লাগানো পলিথিনের ঢাকনা এখনো খোলা হয়নি। চেয়ারটা রিভলভিং। ওসি সাহেব অস্থির প্রকৃতির, সারাক্ষণই চেয়ার ঘোরাচ্ছেন। একবার এদিকে যাচ্ছেন, পর মুহূর্তে সাই শব্দে চেয়ার ঘুরে যাচ্ছে। ওসি সাহেবের বাপাশে সিভিল ড্রেসে একজন বসে আছেন, তার হাতে ওয়াকি টকি। এতে বোঝা যাচ্ছে তিনি পুলিশের একজন। তার মুখ ভর্তি বসন্তের দাগ। এই ধরনের খাবলা খাবলা মুখ আজকাল আর দেখা যায় না। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে অনেক ইন্টারেস্টিং বিষয় থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ওসি সাহেবের হাতেও ওয়াকি টকি। তিনি বিরক্ত মুখে কার সঙ্গে যেন কথা বলছেন। এর মধ্যে মজিদ বলল, স্যার, আমি একজন জেনুইন মুক্তিযোদ্ধার সন্তান। আমার পিতা ভুরুঙ্গামারিতে ফাইট করেছেন। ওনার সাথীরা সবাই মারা পড়েছেন। অমর পিতাও মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। ওসি সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন, আমি একজনের সঙ্গে কথা বলছি, দেখোস না বদমাইশ? থাপ্পড় খেতে চাস? পুলিশের থাপ্পড় কখনো খেয়েছিস? জি না স্যার। বিড়বিড় করছিস কি জন্যে? দোয়া পড়তেছি স্যার, দোয়া ইউনুস। ইউনুস নবী মাছের পেটে এই দোয়া পড়ে খালাস পেয়েছিলেন। মনে মনে পড়, ঠোঁট নাড়বি না। ঠোঁট নাড়লে সুই দিয়ে ঠোঁট সেলাই করে দেব। ঠোঁট আর নড়বে না স্যার, প্রমিস। ওসি সাহেবের ওয়াকি টকি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তার গলা দিয়ে বুলন্দ আওয়াজ বের হচ্ছে। তিনি মাঝে মাঝে চেয়ারটা পুরোপুরি ঘোরাচ্ছেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেল পূর্ণ করেছেন। তিনি যে মজা পাচ্ছেন তা বোঝা যাচ্ছে। ওনার নাম নাজমুল হুদ, প্লাস্টিকের লেখা নাম, পকেটের উপর লাগানো। হুদ কারো নামও হতে পারে না। আরবের এক পাখির নাম হুদ, মনে হয় হুদা নাম, আকার পড়ে গেছে। নাজমুল হুদ ওয়াকি টকি মুখের কাছে নিয়ে বললেন, স্যার, এখন আপনি ডিসিশন দিন, এই তিনটাকে নিয়ে আমি কি করি? মন্ত্রী মহোদয়ের টেলিফোন পেয়ে ছুটে গেছি, তিনটাকে ধরে নিয়ে এসেছি। এখন কি? চ্যানেল আখির সঙ্গে যোগাযোগ করেছি, তারা কোনো মামলা করবে না বলে জানিয়ে দিয়েছে। মন্ত্রী মহোদয় পিএস এর সঙ্গে কথা বললাম, তিনি বললেন, স্যার কিছুই বলবেন না, উনি কোনো দায়িত্ব নেবেন না। প্রথমবার মন্ত্রী হয়েছেন তো কোনো ঝামেলা চান না। তিনি মিডিয়ার ভয়ে অস্থির। তার সংবর্ধনার জন্য অঞ্চলে 183টা তোরণ করা হয়েছিল। মিডিয়ায় সে খবর চলে আসার পর থেকে তিনি মিডিয়া ভয় পান। এখন স্যার আপনি একটা ডিসিশন দিন। জি স্যার, আপনার কথা বুঝতে পারছি, ওভার। বসন্তের দা গলা বিরক্ত মুখে বললেন, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন বুঝলাম না। হাজতে থাকুক, সকালে কোর্টে চালান করে দিব। এখন পর্যন্ত তো ডলাও খায় নাই। পুলিশের হাতে ধলা খেয়ে ডলা ছাড়া পার পাওয়া ঠিক হবে না। পুলিশের উপর থেকে পাবলিকে ভয় চলে যাবে। রাতেও আমার হাতে ছেড়ে দেন, পাকিস্তানি ডলার দিয়ে সকালবেলা কোর্টে চালান করে দেব। কোর্টে যে চালান করবেন, চার্জ কি? একটা কিছু দিলেই হয়। উলফা কানেকশন, 10 ট্রাক অস্ত্র মামলা। উলফায় যেতে চান না? উদাসীন বোমা মামলা আছে। আমাদের হাতে জিনিসের তো অভাব নাই। নাজমুল হুদ বললেন, এদের সামনে এই আলোচনাটা না করলেই ভালো হয়। বসন্তওয়ালা বিরস মুখে বললেন, ডলার ঠিক মতো পড়লে আলোচনা কিছুই মনে থাকবে না। পাকিস্তানি ডলা বলছেন, জিনিসটা কি? 71-এ অনেকেই ডলা খেয়েছে। উপরের চামড়া টাইট থাকে, ভেতরে হাড্ডি ছাতু হয়ে যায়। না না, আমার থানায় এসব চলবে না। বসন্ত দা গলা হতাশ হয়ে ঠোঁট কামড়াচ্ছেন। কিছু মানুষ অল্পতেই হতাশাগ্রস্ত হয়। নাজমুল হুদা সামাদের দিকে তাকিয়ে বললেন, এই, তুই রবি ঠাকুর সেজেছিস কি জন্যে? সামাদ বলল, ঘাউ। ওসি সাহেব কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। সম্ভবত রবি ঠাকুরের কাছ থেকে তিনি ঘাও আশা করেননি। নিজেকে সামনে নিয়ে বললেন, তুই কি বললি? সামাদ বললেন, ঘাও। এবারে ঘাও আগের চেয়েও জোরালো। বসন্তের দা গলা চেয়ার হেলান দিয়ে বসেছিলেন। তিনি মেরুদণ্ড সোজা করে বসলেন। তার চোখে মুখের ভঙ্গি বলছে, খাইছি তোরে, পাকিস্তানি ডলা কামিং। ওসি সাহেব বললেন, তুই যদি আরেকবার ঘাও বলিস তাহলে আমার হাতের ব্যাটনটা তোর মুখ দিয়ে ঢুকিয়ে দিব। মুখ ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে ঢুকাতে বলতাম। ইংরেজি সাহিত্যে এমএ করেছি বলে বলতে পারছি না, মুখ বাঁধছে।
আমি গলা ভর্তি আনন্দ দিয়ে বললাম, স্যার, আপনি ইংরেজি সাহিত্যে এমএ? নাজমুল হুদ বললেন, তাতে তোর কোনো সমস্যা? জি না স্যার, এমএতে শেষ না, কবি রবার্ট ফ্রস্টের উপর এমফিল করেছি। বিশ্বাস হয়? আমি বললাম, বিশ্বাস হয় না স্যার। নাজমুল হুদ হতাশ গলায় বললেন, আমার নিজেরই বিশ্বাস হয় না। মজিদ বলল, আমার বিশ্বাস হয় স্যার। আপনাকে দেখলেই বোঝা যায় আপনি বিরাট জ্ঞানী। আপনার চোখে মুখে জ্ঞান। তোরে না বললাম ঠোঁট নাড়াবি না? ঠোঁট নাড়ালে কোন সাহসে? স্যার, ভুল করেছি, মাফ করে দেন। আরেকটা কথা যদি বলি তাহলে মাটি খাই। নাজমুল হুদ তাকালেন সামাদের দিকে, কঠিন গলায় বললেন, যা জিজ্ঞেস করবা জবাব দিবি, ঘাও করবি না। সামাদ বলল, ঘাও করব না স্যার, ঘাও করলে আমিও মাটি খাই। তুই থাকিস কোথায়? আগে গোরানে থাকতাম। 3 কাঠা জমির উপর বাপ একটা দোতলা বাড়ি করছিলেন। সেই বাড়ি ছাত্রলীগের কঙ্কন ভাই দখল করেছেন। সেখানে বঙ্গবন্ধু জ্ঞান বিকাশ কেন্দ্র খুলেছেন। জ্ঞান বিকাশ কেন্দ্রে কি হয়? ওনারা ক্যারাম খেলেন, তাস খেলেন, গল্পগুজব করেন। সন্ধ্যার পর লাল পানি খান বলে শুনেছি, নিজের চোখে দেখি নাই। শোনা কথায় বিশ্বাস করা ঠিক না। সামাদের কথায় ওসি সাহেবের মনে হলো মন সামান্য নরম হয়েছে। তার গলা উঁচু পর্দা থেকে মধ্যম পর্দায় নেমে এলো। তিনি বললেন, বাড়ির দখল নেওয়ার চেষ্টা করিস নি? একটা মামলা করছিলাম, পরের দিন মামলা তুলে নিয়ে কঙ্কন ভাইয়ের পায়ে মাফ ধরে চেয়েছি। ওনার হাতে চুমু খেয়েছি। হাতে চুমু খেয়েছিস কেন? পুরুষ মানুষ, এই জন্যই হাতে চুমু খেয়েছি স্যার। চা খাবি? খাবো স্যার, আপনার অসীম দয়া। ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন, রবীন্দ্রনাথ সেজে আর খবরদার ঝামেলা করবি না, চা খেয়ে বিদায় হয়ে যা। জি আচ্ছা। বসন্ত দা গলা বললেন, কাজটা আপনি ঠিক করছেন না স্যার, পরে বিপদে পড়তে পারেন। র্যাবের হাতে দিয়ে দিন, ক্রস ফায়ারের ঝামেলা শেষ করে দিবে। ওদের কাজকর্ম আমার পছন্দ, ধর তক্তা মার গ্যাজাল। ওসি সাহেব অন্য মনুষ্ক গলায় বললেন, তাও করা যায়। সামাদ বলল, চা লাগবে না স্যার, যদি অনুমতি দেন আমরা আপনাকে কদমবুচি করে এখনই চলে যাই। নাজমুল হুদ বললেন, কদমবুচি করতে হবে না, চলে যা। আর শোন, তুই করে বলেছে বলে কিছু মনে নিবি না। পুলিশে চাকরি করার কারণে ভদ্রতা গেছে, অথচ এই আমি একসময় এমফিল করেছি রবার্ট ফ্রস্টের ওপর। উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, অ্যান্ড আই হ্যাভ প্রমিস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমরা 3জন একসঙ্গে উঠে দাঁড়ালাম। থানার গেট থেকে বের হয়ে 3জন 3 দিকে হাঁটা। রবীন্দ্রনাথ প্রথমে কিছুক্ষণ গম্ভীর ভঙ্গিতে হাঁটছিলেন, তারপর এদিক ওদিক তাকিয়ে ছেড়ে দৌড় দিলেন। বাঙালির স্বভাব হলো কাউকে দৌড়াতে দেখলে তার পেছনে পেছনে দৌড়াবে। দুজনেই টোকাই, এবং একজন মধ্যবয়স্ক লুঙ্গি পরা মানুষকে তার পেছনে পেছনে দৌড়াতে দেখলাম। মুক্তিযোদ্ধার সন্তান মজিদও দৌড়াচ্ছে, তার পেছনে কেউ নেই। সে দৌড়াতে দৌড়াতে এক চলন্ত বাসে হ্যান্ডেল ধরে ঝুলে পড়ল। বেচারা ভালো ভয় পেয়েছে। কোথায় যাওয়া যায় বুঝতে পারছি না। হাজতবাসের জন্য প্রস্তুত ছিলাম। হাজতবাস হচ্ছে না বলে সিস্টেমে গন্ডগোল হয়ে গেছে। হাজতের কাছাকাছি কোথাও রাত কাটাতে ইচ্ছে করছে। এই সমস্যা সবারই হয়। ফাঁসির এক আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, গলায় দড়ি পরাবার আগে আগে রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণার খবর চলে এলো। জেলায় তার পাছায় লাথি দিয়ে বললেন, যা বাড়ি চলে যা। সে বাড়ি গিয়ে ফ্যানের সঙ্গে লাইলনের দড়ি লাগিয়ে ঝুলে পড়ল। খেল খতম, ফাঁসি হজম। কটা বাজে জানা দরকার। ঘড়ি দেখে ঠিক করতে হবে রাতটা কোথায় কাটাবো। মেসে যেতে ইচ্ছে করছে না। রাত যদি 11টা কম হয় তাহলে বাদলের কাছে চলে যাব। 11টার বেশি হলে ধানমন্ডি থানায় ফিরে গিয়ে ওসি সাহেবকে বলবো, স্যার, রাতটা হাজতে থাকতে দিন, আপনার পায়ে ধরি, আই টাচ ইউর ফুট। আজকাল হাত ঘড়ির চল উঠে গেছে। সময় জিজ্ঞেস করলে লোকজন বিরক্ত হয়, কারণ সময় জানতে তাকে মোবাইল ফোন বের করে টেপাটিপি করতে হয়। সময় ঘড়ির কাছ থেকে চলে গেছে মোবাইল ফোন সেটের কাছে। লাইট পোস্টের কাছে মোটামুটি উদাস দৃষ্টির এক ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলাম। বিনীত গলায় বললাম, ভাই, কয়টা বাজে? ভদ্রলোক বললেন, সঙ্গে ঘড়ি নাই। মোবাইল সেটটা দেখে বলুন কয়টা বাজে। মোবাইল ফোন সেট নাই, চুরি গেছে।
ভদ্রলোকের কথা শেষ হওয়ার আগে তার ফোন বেজে উঠল। তিনি বিন্দুমাত্র লজ্জিত বোধ করলেন না, উঁচু গলায় কথাবার্তা চালাতে লাগলেন। আফতাব, ভালো আছো? আমি ঢাকায় না তো। ঢাকায় থাকলে অবশ্যই তোমার সঙ্গে দেখা করতাম। আমি এখন রাজশাহীতে, সপ্তাহখানেক থাকবো। হ্যাঁ, তোমার বিপদের কথা শুনেছি। সো স্যাড। আমি ভদ্রলোকের পাশে দাঁড়িয়ে আছি। মোবাইল ফোনের কারণে তিনি ঢাকায় থেকেও রাজশাহীতে অবস্থান করতে পারছেন। এটাকে বিজ্ঞানের পশ্চাৎযাত্রা বলা যেতে পারে। টেলিফোনে ভদ্রলোকের কথাবার্তা থেকে আন্দাজ করছি তিনি আফতাব সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। টাকা আজই ফেরত দেওয়ার কথা। তিনি টাকার ব্যবস্থাও করেছেন, রাজশাহীতে থাকার কারণে দিতে পারছেন না। ভদ্রলোক টেলিফোন শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি চান? সময় জানতে চাই। অন্য কারো কাছ থেকে জানেন, ফালতু ঝামেলা। আফতাব ভাই আপনার কাছে জানতে পায়। আফতাব ভাই আপনার কাছে কত পায়? হোয়াট? উনি বিপদে আছেন, টাকাটা ফেরত দেওয়া উচিত না? আপনি যখন বিপদে পড়েছিলেন তখন আফতাব ভাই ঠিকই আপনাকে সাহায্য করেছে। আপনি তাকে চিনেন? অবশ্যই চিনি, আমিও আপনাকে চিনি। ভদ্রলোক হকচকিয়ে গেলেন, তার মধ্যে আমতা আমতা ভাব চলে এলো। এদিক ওদিক তাকাতে লাগলেন। আমি রিক্সা থামিয়ে ভদ্রলোককে বললাম, আসুন যাই। কোথায় যাব? আফতাব ভাইয়ের কাছে যাই, ওনাকে টাকাটা দিয়ে আসি। পুরো টাকা তো আমার সঙ্গে নাই, অল্প আছে। যা আছে তাই দিন, বাকিটা দুদিন পরে দিবেন। দেরি করবেন না। রিক্সায় ওঠেন, রিক্সা কোথায় যাবে বলে দিন। ভদ্রলোক বিরস মুখে রিক্সায় উঠে এলেন। রিক্সায় করে আমরা চলে এলাম কলাবাগানে। সারা পথই ভদ্রলোক উসখুস করতে লাগলেন। একবার মনে হলো উনি চলন্ত রিক্সা থেকে লাফ দিয়ে নেমে পড়বেন। আমি শক্ত করে তার পাঞ্জাবি চেপে ধরলাম। নেমে গেলে পাঞ্জাবির অর্ধেকটা আমার হাতে রেখে নামতে হবে। ভদ্রলোক এই রিস্ক নেবেন বলে মনে হয় না। পাঞ্জাবিটা দামি। পাঞ্জাবি ধরে আছেন কেন? রিক্সায় চললে আমার কিছুটা ধরে থাকতে হয়, কিছু ধরে না থাকলে ভয় লাগে, মনে হয় পড়ে যাব। হুড ধরে রাখুন। হুড ধরে একবার ক্যাচা খেয়েছি, এই জন্যই হুড ধরি না। আফতাব ভাইয়ের কাছ থেকে কত টাকা ধার করেছিলেন? আপনার তা দিয়ে দরকার কি? পাঞ্জাবিটা ছাড়েন তো। পাঞ্জাবি ছাড়বো না। কলাবাগানে ঢোকার কয়েকটা গলি, একটার সামনে এসে ভদ্রলোক রিক্সা থামালেন। আমি বললাম, গলিতে ঢুকবো না? ভদ্রলোক ইশারায় দেখালেন এবং গলা নামিয়ে বললেন, আফতাব বসে আছে চায়ের দোকানের সামনে। মেয়ে দুটা কি? তারই মেয়ে, বাবার সঙ্গে থাকে। একজনের নাম কেয়া, আরেকজনের নাম খেয়া। আরেকটা মেয়ে হলো তো বিপদে পড়তো, নাম রাখতে হতো গিয়া। ভদ্রলোক রিক্সা ভাড়া মিটালেন এবং কিছু বোঝার আগেই গলির ভেতর ঢুকে গেলেন। এতক্ষণ পাঞ্জাবি ধরে থাকা বৃথা গেল। পুরনো দিনের গদ্যের ভাষায় চক্ষের নিমিষে পক্ষী উড়িয়া গেল। আফতাব দুই মেয়েকে নিয়ে বসে আছেন চায়ের দোকানের সামনে ফুটপাতে। ফুটপাত রাস্তা থেকে উঁচু, তিনজনই পা ঝুলিয়ে বসেছে। হিসাব মতো মেয়ে দুটি বসার কথা বাবাকে মাঝখানে রেখে বাবার দুপাশে। তারা সেরকম করেনি, দুই বোন হাত ধরাধরি করে একসঙ্গে বসা। বড় মেয়েটির বয়স 6-7 হবে, ছোটটির 4-5। দুটো মেয়ে ফুটফুটে। আমি এগিয়ে গেলাম, অতি পরিচিত কেউ এমন ভঙ্গিতে বললাম, কেয়া খেয়া, এত রাস্তায় রাস্তায় বসে আছো কেন? সমস্যা কি? তিনজনই চমকে তাকালো। আমি মেয়ে দুটির পাশে বসতে বসতে বললাম, বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? কেয়া বলল, হ্যাঁ, বের করে দিয়েছে। আমি বললাম, ঘটনা কি বলো? অল্প কথায় বলবে, ডিজিটাল যুগে অল্প কথা বলতে হয়। কেয়া কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে তার বাবা বলল, আপনাকে চিনলাম না, আপনার পরিচয়? আমার নাম হিমু, আমি এই মেয়ে দুটার মামা হই। আপনার নাম আফতাব না? হ্যাঁ, কিন্তু এখনো আমি আপনাকে চিনলাম না। আমি বললাম, চেনাচেনি পরে, আগে আপনাদের ঘটনা শুনি। এত রাতে আপনার দুই ভাগ্নি রাস্তায় বসা, এর মানে কি? এরা কি রাতে খাওয়া দাওয়া করেছে? মেয়ে দুজন একসঙ্গে বলল, না। ছোট মেয়েটা বলল, মামা, বাবার কাছে টাকা নাই। আমি বললাম, টাকা না থাকলেও খাবার ব্যবস্থা করতে হবে। কিয়ামা এবং খিয়ামা, বলো কি খেতে চাও? পোলাও, মুরগির রোস্ট, সঙ্গে ডিম ভুনা, চলবে? দুজন আবারও একসঙ্গে বলল, চলবে। খাবারের সঙ্গে কোক বা পেপসি এইসব কিছু লাগবে? কিয়া বলল,
আমি খাবো 7 আপ। খেয়া বলল, আমি ফান্টা। আমি বললাম, খাওয়ার প্রবলেম সেটেল হয়ে গেল। এখন আফতাব ভাই, আপনার প্রবলেম শুনি। বাড়ি ভাড়া দিতে পারেন নাই বলে বহিষ্কার? আফতাব বলল, মেয়ে দুটোর সামনে বলতে চাচ্ছি না। আমি বললাম, এদের সামনেই বলতে হবে। বাচ্চাদের সমস্যা থেকে দূরে রাখা যাবে না, এরা বড় হবে সমস্যার মধ্যেই। আফতাব আমাকে হাত ধরে চায়ের দোকানের কাছে নিয়ে গলা নিচু করে সমস্যা বললেন। সমস্যা জটিল না, সাধারণ সমস্যা। আফতাব একজনের সঙ্গে সাবলেট থাকতেন। 6 মাসে ভাড়া বাকি পড়ায় এই অবস্থা। 6 মাস ধরে আফতাবের চাকরিও নাই। এক কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করত। রড চুরির দায়ে চাকরি চলে গেছে। রড চুরি করেছেন? হুম। এই প্রথম চুরি করেছেন না আগেও করেছেন? আগেও করেছি। ফার্মেসিতে যখন চাকরি করতাম তখন করেছি। বড় চুরি না, ছোটখাটো চুরি। রড চুরিটাই বড়, নাকি এর চেয়েও বড় কিছু আছে? ঝেড়ে কাশেন, ঝেড়ে না কাশলে হবে না। আফতাব বিড়বিড় করে বললেন, একবার একটা এনজিওতে চাকরি করতাম, তখন নতুন মোটরসাইকেল চুরি করে বেচে দিয়েছি। আপনি তো কামেল আদমি। রড দুজনে মিলে চুরি করছিলাম, 1/2 টন রড। অন্যজনের চাকরি আছে, তার প্রমোশনও হয়েছে। বাদ দেন তার কথা। বাচ্চা দুটোকে আপনি এক রাতের জন্য রাখতে পারবেন? আমার উপকার হয়। নারায়ণগঞ্জের একজনের কাছে কিছু টাকা পাই, টাকাটা উদ্ধার করতে পারি। এত রাতে নারায়ণগঞ্জ যাবেন? গভীর রাত ছাড়া তাকে পাওয়া যাবে না। সে বাড়িতে ঢুকে রাত 1টার পর। তাহলে যান, এরা থাকুক আমার সঙ্গে। ধার হিসেবে 100 টাকা দিতে পারবেন? পারবো। 100 টাকার একটা নোটই আমার কাছে আছে, নিয়ে যান। আফতার চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। আমি বললাম, অচেনা অজানা একজনের কাছে মেয়ে দুটা রেখে যাচ্ছেন, আপনার কি রকম বাবা? আফতাব আবার বসে পড়ল। ছোট মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, মামা, আমরা কখন পোলাও খাবো? আমি বললাম, তোমার বাবা নারায়ণগঞ্জ যখন রওনা হবে আমরাও তখন পোলাও খেতে রওনা হব। ছোট মেয়ে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি যাও না কেন? আমি বললাম, আফতাব, আপনি পাখি চক্রে এখানে উপস্থিত হয়েছে বাচ্চা দুটোকে সাহায্য করার জন্য। প্রায় দেখা গেছে মহাবিপদে যারা পড়ে তাদের মাঝে মাঝে উদ্ধারের ব্যবস্থা প্রকৃতি করে। বাচ্চা দুটোকে নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নাই। তাদের কোথায় নিয়ে যাব তা এখনো জানি না, কাজেই আপনাকে ঠিকানা দিতে পারছি না। ধানমন্ডি থানায় আমি বাচ্চা দুটো কোথায় আছি জানিয়ে রাখবো, সেখানে গেলেই খোঁজ পাবেন। ছোট মেয়েটা বলল, মামা, আমরা খেতে যাব না? যাব, এখনই যাব। কোথায় যাব? এখনো জানি না কোথায় যাব। আশেপাশে কোথাও যেতে হবে, দূরে যাওয়া যাবে না, তোমরা হাঁটতে পারবে না। আর আমার সঙ্গে টাকাও নেই যে রিক্সা করে নিয়ে যাব। বাবা যাবে না? না। আমরা একটা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়ির নাম কমল কুটির। গেটে ধাক্কাধাক্কির শব্দ শুনে লুঙ্গি পরা গেঞ্জি গায়ে এক বৃদ্ধ বের হলেন। বৃদ্ধ অবাক হয়ে বললেন, কি ব্যাপার? আমি বললাম, স্যার, বাই এনি চান্স আজ কি আপনার বাসায় পোলাও এবং মুরগির রোস্ট রান্না হয়েছে, সঙ্গে ডিম ভুনা? বাচ্চা দুটো এই খাবার ছাড়া অন্য কিছু খাবে না। হু আর ইউ? আপনি আমাকে চিনবেন না, আমার নাম হিমু। বড় মেয়েটার নাম কেয়া, ছোটটার নাম খেয়া। রাত 12টার সময় পোলাও রোস্ট? ফাজলামে একটা সীমা থাকা দরকার। আমি কি আপনার পরিচিত? জি না। রাত 12টার সময় কারো বাড়ির দরজা ভেঙে ফেলে খাবার চাওয়া যায়? অবশ্যই যায় না। আপনাকে পুলিশে দেওয়া উচিত। এত জোরে চিৎকার করবেন না স্যার, ছোট বাচ্চাটা ভয় পাচ্ছে। হইচই শুনে এক বৃদ্ধা বের হয়ে এসেছেন। বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন। বৃদ্ধার মনে হয় কাঁচা ঘুম ভেঙেছে। তিনি ভয় অস্থির হয়ে বললেন, কি হয়েছে? বৃদ্ধ বললেন, উটকা ননসেন্স, কিছু হয় নাই, ঘুমোতে যাও। বৃদ্ধ বিকট শব্দে দরজা বন্ধ করলেন। খেয়া বলল, মামা, আমার ভয় লাগছে। আমি বললাম, ভয়ের কিছু নাই, ঝিম ধরে দাঁড়িয়ে থাকো, এক্ষুনি দরজা খুলবে। 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকো, এর মধ্যে দরজা খুলবে। খেয়া 31 পর্যন্ত গোনার সময় দরজা খুলল। বৃদ্ধ গম্ভীর গলায় বললেন, খেতে আসো। আমি বললাম, পোলাও রোস্ট ডিম ভুনা আছে তো? আছে। ফান্টা এবং 7 আপ লাগবে, না থাকলে আনিয়ে দিতে হবে। আমরা খেতে বসেছি। বৃদ্ধ এবং বৃদ্ধা পাশে দাঁড়িয়ে আছেন।
বৃদ্ধ রাগী চোখে তাকিয়ে আছেন, কিন্তু বৃদ্ধার মুখ হাসি হাসি। তিনি মনে হয় অত্যন্ত মজা পাচ্ছেন। বৃদ্ধা আমাকে বললেন, বাবা, তুমি কি কারো কাছ থেকে খবর নিয়েছো যে আজ আমাদের বাড়িতে এসব রান্না হয়েছে? না। তাহলে জানলে কিভাবে? অনুমান করেছি। আমার অনুমান শক্তি ভালো। বৃদ্ধ বললেন, আজ একটা বিশেষ উপলক্ষে এইসব রান্না হয়েছে। উপলক্ষটা বলো, দেখি তোমার অনুমান শক্তি। আজ আপনাদের ম্যারেজ ডে। আপনারা ভেবেছিলেন আপনাদের ছেলেমেয়েরা আসবে, খাবার তাদের জন্য রান্না করা। তারা কেউ আসে নাই। বৃদ্ধা লজ্জিত গলায় বললেন, প্রত্যেকেই সংসার নিয়ে থাকে, নানান ঝামেলায় ভুলে গেছে। ভুলে যেতেই পারে, তাই না? অবশ্যই। বৃদ্ধা হঠাৎ কাঁদো কাঁদো হয়ে গিয়ে বললেন, বাচ্চা দুটো আরাম করে খাচ্ছে দেখে এত শান্তি লাগছে। অনেকদিন পর এমন একটা শান্তি পেলাম। বৃদ্ধ বললেন, ঘরে 7 আপ নাই, স্প্রাইট আছে, এতে কি চলবে? কেয়া বলল, চলবে না। বৃদ্ধা বললেন, ড্রাইভারকে বলো গাড়ি নিয়ে বের হতে, যেখান থেকে পারো 7 আপ আনবে। কেয়া বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, নানু, আমরা দুজন রাতে কোথায় ঘুমাবো? বৃদ্ধ বৃদ্ধা মুখ চাওয়াচাই করতে লাগলেন। আমি বললাম, এরা দুজন আজকে রাতটা আপনাদের সঙ্গে থাকবে। বৃদ্ধ বৃদ্ধার আবারও মুখ চাওয়াচাই। খেয়া বলল, রাতে আমি নানুর সঙ্গে ঘুমাবো। কেয়া বলল, আমিও নানুর সঙ্গে ঘুমাবো। বৃদ্ধা বললেন, এরা কারা? কোত্থেকে এসেছে? আমি বললাম, আপনি অতি কঠিন এক প্রশ্ন করে বসেছেন, যার উত্তর কেউ জানে না। জ্ঞান বিজ্ঞানে বহুদূর এগিয়ে গেলেও আমরা জানি না আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি। যাই হোক, সকালে এসে আমি ওদের কিছুক্ষণের জন্য থানায় নিয়ে যাব। বৃদ্ধা বললেন, থানায় কেন? আমি বললাম, এরা লস্ট প্রপার্টি। লস্ট প্রপার্টির খোঁজ থানায় দিতে হয়। বৃদ্ধ বললেন, এরা তোমার কেউ না? জি না। পথে কুড়িয়ে পেয়েছো? প্রায় সেরকমই। বৃদ্ধা বিড়বিড় করে বললেন, কমল এরকম কাজ করতো। অসময়ে ছোট ছোট ছেলে মেয়েকে বাসায় নিয়ে এসে বলতো, মা, এ আজ সারাদিন না খেয়ে আছে, ওকে ভাত খাওয়াও। কত রাগ করতাম কমলের উপর। বৃদ্ধা বললেন, কমলের প্রসঙ্গ থাক। বৃদ্ধা হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি নিজেকে সামলাতে পারছেন না। আমি বললাম, কমল কতদিন হলো মারা গেছে? বৃদ্ধ বলল, অনেক দিন, প্রায় 20 বছর। আমার ধারণা এই বৃদ্ধ কমলকে ভুলে গিয়েছিলেন। প্রকৃতি একটা বিশেষ ঘটনা ঘটিয়ে আবার মনে করিয়ে দিয়েছে, প্রকৃতি এমন খেলা সবসময় খেলে। আমাকে রাতটা কমল কুটিরে কাটাতে হলো। বৃদ্ধ শুরু থেকে কঠিন মুখ করেছিলেন, হঠাৎ তিনি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় চলে গেলেন। তিনি বললেন, আমার স্ত্রী তোমাকে তার ছেলের মতো দেখছে, সেই ছেলে দুপুর রাতে চলে যাবে? তুমি ফাইজলামি করছো? গেস্ট রুমে তোমার জন্য ব্যবস্থা করেছি, আরাম করে ঘুমাও। তোমার কি সমস্যা? বাচ্চা দুটি কি সমস্যা? আমি জানতে চাচ্ছি না। যাকে আমার স্ত্রীর সন্তানের মতো দেখছে, সেও আমার কাছে সন্তান। তোমাদের সমস্যা পরে শুনবো, এখন ঘুমাও। আমি হার্টের রোগী, রাত জাগা আমার জন্য নিষেধ, আমার স্ত্রীর জন্যও নিষেধ। তুমি বলেছিলে বাচ্চা দুটিকে থানায় নিতে হবে, নিয়ে যাও, কিন্তু আবার ফিরে আসবে, এটা আমার অর্ডার। আমি আর্মিতে ছিলাম, ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ার করেছি। এই বাড়িতে সামরিক ব্যবস্থা চালু আছে, আমার অর্ডারের বাইরে কিছু হয় না, বুঝেছ? আমি বিকট চিৎকার দিয়ে বললাম, ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড স্যার। বৃদ্ধ হেসে ফেললেন। তার হাসি দেখে বাচ্চা দুটো হাসতে শুরু করলো। ভেতর থেকে বৃদ্ধা ছুটে এলেন, কিছু না জেনে তিনিও হাসতে শুরু করলেন। ভোরে ঘুম ভেঙেছে। আমি কেয়া খেয়াকে নিয়ে বসেছি, তাদের বাবার খোঁজ বের করা দরকার। বৃদ্ধ বৃদ্ধা দুজনেই ঘুমে। তারা অনেক রাত পর্যন্ত জেগেছিলেন, বেলা পর্যন্ত ঘুমাবেন, এটাই স্বাভাবিক। কেয়ার বাবার মোবাইল ফোন নাম্বার জানে, সেই নাম্বারে টেলিফোন করলাম। একটি মেয়ে রোবটদের গলা নকল করে বলল, সংযোগ দেওয়া সম্ভব না, আপনি যদি ভয়েস মেলে কিছু বলতে চান ইত্যাদি। আমি বললাম, কেয়া, নাম্বারটা ভুল না তো? কেয়া বলল, নাম্বারটা ভুল মামা। কেয়া বলল, নাম্বারটা ভুল মামা, অবশ্যই ভুল, 100 বার ভুল। ছোট মেয়েটার মধ্যে বড় বোনের কথা ব্যাখ্যা করার প্রবণতা আছে। বড় মেয়েটাও দেখি ছোটটার কথা ব্যাখ্যা করে।
যতই সময় যাচ্ছে এদের অদ্ভুত গুণাবলী প্রকাশিত হচ্ছে। তারা বাবাকে নিয়ে মোটেই ব্যস্ত না। তাদের মা কোথায় জিজ্ঞেস করেছিলাম। বড়টা বলল বলা যাবে না। ছোটটা বলল বলা ঠিক হবে না, বললে বড় আপার পাপ হবে। আমি বললাম পাপ হলে বলার দরকার নেই, চলো ধানমন্ডি থানায় যাই। তোমরা কোথায় আছো জানিয়ে আসি। তোমাদের বাবা দুশ্চিন্তা করবেন। কেয়া বলল দুশ্চিন্তা করবে না। কেয়া বলল ও ঠিকই বলেছে, দুশ্চিন্তা করবে না, একটুও করবে না। আমি বললাম দুশ্চিন্তা না করলেও জানানো দরকার। তোমার বাবা ধানমন্ডি থানাতে খোঁজ করবেন। চলো যাই, থানার ঝামেলা শেষ হোক, তোমাদের এখানে দিয়ে যাব। ওসি সাহেব ছিলেন না। বসন্ত দাগওয়ালা আছেন। আজ তার গায়ে খাকি পোশাক, শার্টের পকেটের উপর নাম লেখা। মনে হয় তার নাম আব্দুল গফুর। প্লাস্টিকের উঠে গেছে বলে এখন আব্দুল গফুর। এই থানার সবার নাম থেকে একটা করে অক্ষর উঠে যাচ্ছে কেন কে জানে। ব্যাপারটা ইচ্ছাকৃত না তো। আমাকে দেখে গফুর সাহেব আনন্দিত হলেন বলে মনে হলো। তিনি পাশের কনস্টেবলকে বললেন এদের হাজতে ঢুকিয়ে দাও, কুইক। আমি বললাম কি কারণে হাজতে ঢুকাচ্ছেন জানতে পারি? আজকের খবরের কাগজ পড়েছ? জি না স্যার। খবরের কাগজ পড়লে বুঝতে কেন হাজতে। তোমার কপালে আছে পাকিস্তানি ডলা। বলেই তিনি ওয়াকিটকিতে কাকে যেন বললেন আসামির সন্ধানে যেতে হবে না স্যার, আসামি নিজেই ধরা দিয়েছে। এই তো আমার সামনে, সঙ্গে দুটো ট্যাবলেট। জি স্যার, হাজতে পাঠিয়ে দিচ্ছি। না, ট্যাবলেট দুটো বিষয়ে কিছু জানি না, এক্ষুনি জানাচ্ছি। ওভার। গফুর সাহেব ওয়াকিটকি নামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন এরা কারা? আমি বললাম বড়জনের নাম কেয়া, তারপরটার নাম খেয়া। এদের নাম ক খ গ ঘ হিসেবে রাখা হচ্ছে। তারপরটা নাম হবে গিয়া, পঞ্চমটার নাম হবে সমস্যা, এয়া। তুমি দেখি রসে টইটুম্বুর, রসমলাই হয়ে গিয়েছ। চিপ দিয়ে রস বের করে শুকনো খড় বানিয়ে ফেলবো। তুমি বাচ্চা দুটার কে? কেউ না, তবে এরা আমাকে মামা ডাকছে। কথায় আছে না, বাঁশতলায় বি আছে, গায়ে সেই সেই সূত্রে মামা ডাকাই। গফু হুঙ্কার দিয়ে উঠলেন ফাজলামি একদম বন্ধ। বাচ্চা দুটো বাবা কোথায়? আমি বললাম জানি না স্যার। কেয়া বলল স্যার আমিও জানি না। খেয়া বলল বড় আপা সত্যিই জানে না, আল্লাহর কসম জানে না। বাবা করে কি? আমি বললাম উনি একজন বিশিষ্ট চোর স্যার। চুরির দায়ে 3বার ওনার চাকরি গেছে। সর্বশেষ চাকরি গেছে রড চুরির কারণে। এরা 2 বোন হলো চোর কন্যা। এই তোমরা স্যারকে সালাম দাও। দুজনে একসঙ্গে বলল সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। গফু বললেন এই ট্যাবলেট দুটাকে হাজতে ঢোকাও, এরা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। আমি বললাম স্যার একটা খবরের কাগজ কি দেওয়া যাবে? কি অপরাধে হাজত বাস সেটা কাগজ পড়ে জানতাম। আর একটা কথা না। কেয়া বলল এত জোরে ধমক দিবেন না স্যার, আমি ভয় পাই। খেয়া বলল বড় আপা খুব ভয় পায়, আল্লাহর কসম বড় আপা ভয় পায়। আমার হাতে যে খবরের কাগজ তাতে সেকেন্ড লিড নিউজ হচ্ছে টক শোতে রবীন্দ্রনাথ মন্ত্রী বিভ্রান্ত, স্টাফ রিপোর্টার। একটি টিভি চ্যানেলের লাইভ টক শোতে অবিকল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা গেছে। তিনি বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে একটি টক শোতে অংশ নেন। মন্ত্রী মহোদয় পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি বারবার অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করতে বলেন, তারপরেও শো বন্ধ হয় না। শেষ পর্যায়ে উনি ক্ষিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ানোর পর একটি রবীন্দ্রনাথ গানের অনুষ্ঠান শুরু করা হয়। যেসব দর্শক কিছুক্ষণের জন্য হলেও প্রোগ্রামটি দেখেছেন তারাও মন্ত্রী মহোদয়ের মতোই বিভ্রান্ত। মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এটি বিরোধী দলের স্থূল ষড়যন্ত্র। জনতার কাছে তার গ্রহণযোগ্যতা কমাতেই এই সাজানো নাটকের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে কথিত রবীন্দ্রনাথকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্রনাথ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অনেক রাঘব বোয়াল ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এই প্রতিবেদক কথিত রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়ে জানেন পুলিশের কাস্টডিতে এমন কেউ নেই। ওসিকে সাময়িকভাবে ক্লোজ করা হয়েছে। পুলিশের আইজি জানিয়েছেন পুলিশের দিক থেকে কোনো অবহেলা হয়ে থাকলে দায়ী ব্যক্তি কঠোর শাস্তি পাবে।
চ্যানেল আঁখি কর্তৃপক্ষের কেউ টেলিফোন ধরছেন না। চ্যানেল আঁখির মুখপাত্র হিসেবে ভাসান খান বলেছেন, ব্যাপারটা ক্ষুদ্র ভুল বোঝাবুঝি। জৈনিক অভিনেতা রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করতে গিয়ে ভুলক্রমে টকশো প্রোগ্রামে চলে যান। ভুল ধরা পড়া মাত্র অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করা হয়েছে। ভাসান খানের কাছে নাটকের নাম এবং পরিচালকের নাম জানতে চাইলে ভাসান খান আমতা আমতা করতে থাকেন। প্রতিবেদক ব্যাপক অনুসন্ধান করেও এমন কোনো নাটকের সন্ধান পাননি। বাংলাদেশ রবীন্দ্র গবেষণা পরিষদের প্রধান ডক্টর হাকিমুল কবির বলেছেন, রবীন্দ্রনাথ একজন বিশ্বকবি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা, এটা আমাদের মনে রাখতে হবে। ভুল সুর এবং ভুল উচ্চারণে রবীন্দ্রনাথের গান গাওয়া বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। চ্যানেল আঁখি এই ফ্যাশনের আগুনে বাতাস অতিথি দিয়েছে, এখনো দিচ্ছে। রবীন্দ্রনাথকে কেন টকশোতে আনা হলো, এর পেছনে উদ্দেশ্য জাতি জানতে চায়। রবীন্দ্র গবেষণা পরিষদ পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। বিচার বিভাগীয় তদন্ত দাবি করে দেশের বুদ্ধিজীবীরা আগামীকাল মানববন্ধনে কর্মসূচি দিয়েছেন। কাগজে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথিত রবীন্দ্রনাথের একটি ছবি ছাপা হয়েছে। ছবিটা প্রচারিত অনুষ্ঠান থেকে নেওয়া। ছবিতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মন্ত্রী মহোদয়কে এক পুড়িয়া গাঁজা নিতে সাদাসাদি করছেন। এরকম খবর ছাপা হওয়ার পর হইচই পড়ে যাওয়াটা স্বাভাবিক। আমি হাত থেকে কাগজ নামাতে নামাতে বললাম, লাগ ভেলকি লাগ। কেয়া বলল, মামা আমাদের কি জেল হয়ে গেছে? আমি বললাম, সেরকমই মনে হচ্ছে। খেয়া বলল, আমরা পাপ করেছি এই জন্যই আমাদের জেল হয়েছে? পাপ করলে জেল হয়। কেয়া বলল, পাপ করলে ফাঁসিও হয়। মামা আমাদের ফাঁসি হবে না তো? সম্ভাবনা কম। খেয়া বলল, ফাঁসি হলে জীব এরকম বের হয়ে থাকে, তাই না মামা? খেয়া মুখ থেকে জিভ বের করে দেখালো। কেয়া বলল, হয় নাই, এরকম। কেয়া বলল, না এরকম, আমি দেখেছি তো। কেয়া বলল, আমিও তো দেখেছি। আমি বললাম, কোথায় দেখেছ? খেয়া বলল, বলবো না, বললে আল্লাহ পাপ দিবে। আমি বললাম, থাক তাহলে, বলার দরকার নেই। কেয়া খেয়া চুপ করে আছে। চুপ না থেকে অবশ্য উপায়ও নেই, কারণ দুজনের জিভ মুখ থেকে বের করা। ফাঁসির পর জিভের অবস্থান প্রদর্শনী। আমি বড় ধরনের রহস্যের সন্ধান পাচ্ছি। রহস্যের জট খুলবে, তাড়াহুড়া করলে আন্ধাকিট্টু লেগে যাবে। আল্লাহ পাক এজন্যই বলেন, হে মানব সন্তান, তোমাদের বড়ই তাড়াহুড়া। আমি কাগজ পাঠে মন দিলাম। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ তাদের বিজয় কেতন উড়িয়ে যাচ্ছে। শিক্ষক লীগ এখনো পথে নামেনি, তবে নেমে যাবে। একটা খবরে যথেষ্ট পুলকিত বোধ করলাম। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মিলিয়ে নিজের পকেটের টাকা খরচ করে 5টা রাস্তা পাকা করে ফেলেছে। জনগণের দুঃখে কাতর হয়ে তারা কাজটা করেছে। কাজের টেন্ডার বাজারে ছাড়ার আগেই কাজ শেষ। টেন্ডারে যেহেতু কাজ তারাই পাবে, আগে করে ফেলতে কোনো সমস্যা নেই, বরং সুবিধা আছে। কাজ খারাপ হচ্ছে এই নিয়ে তদারকি করার কেউ নেই, তাদের পয়সাও খাওয়াতে হবে না। নাজমুল হুদ এসেছেন। হাজতের দরজা খুলে আমাকে তার কাছে নেওয়া হলো। আমার সঙ্গে কেয়া খেয়া। ওসি সাহেব বললেন, এই বাচ্চা দুটো জিভ বের করে রেখেছে কেন? আমি বললাম, জানি না স্যার। ওরা কি সবসময় জিভ বের করে রাখে? মিনিট 10 আগে জিভ বের করেছে, তারপর থেকে আর ঢুকাচ্ছে না। স্ট্রেঞ্জ। এই তোমরা জিভ মুখে ঢুকাও। দুজন সঙ্গে সঙ্গে জিভ ঢুকিয়ে আবার বের করে ফেলল। ওসি সাহেব চমৎকৃত হয়ে বললেন, চাইল্ড সাইকোলজি বোঝা কঠিন। আমার সাইকোলজি পড়ার শখ ছিল, কি মনে করে ইংরেজি পড়লাম। এই বাচ্চারা জিভ মুখে ঢোকাও। দুজনে জিভ ঢুকলো এবং সঙ্গে সঙ্গে বের হয়ে এলো। ওসি সাহেব আবারও বললেন, স্ট্রেঞ্জ। এখন তার চোখে রীতিমতো মুগ্ধতা। আমার দিকে তাকিয়ে বললেন, পুরো ব্যাপারটা একটা ভিডিও করে রাখলে কেমন হয়? আমি বললাম, ভালো হয় স্যার। ওসি সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, মোবাইল ফোনের ফালতু ভিডিও না, প্রফেশনাল ভিডিও। আমার শালাকে খবর দিই, সে প্যাকেজ নাটক বানায়। নাম হিরণময় কারিগর, ছদ্মনাম, ভালো নাম সানাউল্লাহ। তার কোনো নাটক দেখেছেন? আমি বললাম, জি না স্যার, আমিও দেখি নাই। নাটক দেখার সময় কোথায়? চোর ডাকাত আর সন্ত্রাসী দেখেই সময় পাই না। আমার শালা বলেছে তার একটা নাটক ভালোবাসা দিবসে প্রচার হবে।
নাটকের নাম ভালোবাসার ৩ কাহন। ৩টা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। শেষে ঠিক হয় লটারি হবে। লটারিতে যে মেয়ের নাম উঠবে সেই ছেলেটিকে বিয়ে করতে পারবে, বাকিরা দূরে সরে যাবে। লটারিতে ৩ জনের নাম একসঙ্গে ওঠে। নাটক এখানেই শেষ। আমি বললাম, ৩ জনের নাম একই সঙ্গে কিভাবে উঠবে? ওসি সাহেব বললেন, আমিও একই প্রশ্ন আমার শালাকে করেছিলাম। সে বলল, নাটকের এইটাই ক্লিক, পর্দায় দেখতে হবে। আচ্ছা, এই কোনানা জিভ ভেতরে চলে গেল, তবে এবার আর বের হলো না। ওসি সাহেব বিভ্রান্ত হয়ে গেলেন। হতাশ গলায় বললেন, এতে সমস্যাটা কি? জিভ বের করছে না কেন? আই, জিভ বের করো, বের না করলে কঠিন শাস্তি। শাস্তির কথায় ২ কন্যা ভাবান্তর হলো না। তারা কঠিন মুখ করে বসে রইল। নাজমুল হুদ আমার দিকে তাকিয়ে বললেন, কাগজ পড়েছেন? আমি বললাম, জি স্যার। কোনো বক্তব্য আছে? আপনার জন্য খারাপ লাগছে স্যার। আমার জন্য খারাপ লাগছে কেন? আপনি সাময়িক বরখাস্ত হয়েছেন, এই জন্য খারাপ লাগছে। নাজমুল হুদের মুখে আনন্দের হাসি দেখা গেল। তিনি হঠাৎ এত আনন্দিত কেন বুঝতে পারছি না। ভদ্রলোকের হাবভাব যথেষ্টই বিস্ময়কর। তিনি আমার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, আমরা পুলিশরা হচ্ছি কাকের মতো। কাকের মাংস কাক খায় না, পুলিশের মাংস পুলিশ খায় না। সাংবাদিকদের ঠান্ডা রাখার জন্য বলা হয় সাময়িক বরখাস্ত। এক থানার ওসি ক্লোজ হলে অন্য থানায় তাকে ওপেন করা হয়। এখন কি পরিষ্কার? জি স্যার। দেশের নিউজের আকাল বলে নিউজ তৈরি করা হচ্ছে। এক ছাত্রলীগের নিউজ কত ছাপবে? কয়েকদিন রবীন্দ্রনাথের নিউজ ছাপা হবে, তারপর শেষ। আপনি খামাখা থানায় এসে ধরা খেয়েছেন কেন, এটাই বুঝলাম না। বাচ্চা দুটোর জন্য এসেছি স্যার। ওরা মিসিং চাইল্ড। ওরা জানে না ওদের বাবা কোথায়। ওরা যে আমার কাস্টাডিতে আছে এটা রিপোর্ট করতে থানায় এসে ধরা খেলাম। ওসি সাহেব বললেন, ধরা খাওয়া ভয়ের কিছু নাই, থানায় রিপোর্ট করে বাচ্চা নিয়ে চলে যান। রবি ঠাকুরকে খুঁজে বের করবেন না? না, অতি তুচ্ছ বিষয় নিয়ে অনেক মাতামাতি হয়েছে, আর না। বাচ্চা দুটো কোন থানায় ঠিকানা ভালো মতো লিখে রেখে চলে যান। আমি আমার শালাকে ক্যামেরা দিয়ে পাঠাবো, সে জিভের ব্যাপারটা রেকর্ড করে ফেলবে। নাম মনে আছে তো? হিরণময় কারিগর। আমাকে ছেড়ে দিয়ে আপনি বিপদে পড়বেন না তো? বিপদের মধ্যেই আছি, নতুন আর কি পড়ব? আপনি বললে আমি সামাদ মিয়াকে খুঁজে বের করতে পারবো। কোনো প্রয়োজন নেই, ইউ গেট লস্ট। ম্যাচের কাঠির আগুনকে দাবানল বানানোর কিছুই নেই। সকাল ৮টার সময় ডিরেক্টিভ বাংলাদেশ সব থানায় চলে গিয়েছে। ক্যাচ পয়েন্ট টাগর, ডোন্ট মিসবিহেভ, হ্যান্ডেল উইথ অনার। আমি চিন্তাই করতে পারছি না কার মাথায় এরকম একটা ডিরেক্টিভ দেওয়ার চিন্তা এসেছে। যান যান, আপনি ভাগেন। আরে কি আশ্চর্য, বাচ্চা দুটো আবার জিভ বের করে ফেলেছে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আই, তোমরা ২ মিনিট বসো, কেক খেয়ে যাও। ওসি সাহেবের ওয়াকিটকি বেজে উঠছে। তিনি রিভলভিং চেয়ারে ঘুরতে ঘুরতে বলছেন, না না স্যার, কোনো সাংবাদিকের সঙ্গে কথা আমি বলবো না। আপনি যদি প্রয়োজন মনে করেন আমাকে ক্লোজ করে অন্য কোনো থানায় ওপেন করে দেন, তবে স্যার আমার ধারণা রবীন্দ্র হাঙ্গামা থেমে যাবে। সাংবাদিকরা নতুন একটা নিউজ আইটেম পেয়েছে, এটা নিয়ে এখন তাদের মাতামাতি করার কথা। পড়েননি? এক পরিবারের ৭ জনের অগ্নিকাণ্ডে মৃত্যু। আমরা সেফ সাইডে আছি, কয়েকদিন এটা নিয়েই চলবে ইনশাল্লাহ। কিভাবে আগুন ধরলো, মৃত্যুর আগে কে কি বলল, এইসব ছাপা হতে থাকবে। খবরের কাগজের দোষ দিয়েও তো লাভ নেই স্যার, পাবলিক খবর চায়। এত খবর সাপ্লাই দেবে কিভাবে? ডিমান্ড বেশি, সাপ্লাই কম। আমি স্যার সাবসিডিয়ারিতে ইকোনমিক্স নিয়েছিলাম, সেখানে পড়েছি ল অফ ডিমিনিশিং রিটার্ন। আমি বেশি কথা বলছি? সরি স্যার, আর কথা বলবো না, মুখ বন্ধ। কেয়া খেয়ার জন্য পেস্ট্রি এসেছে। খেয়া চামচ দিয়ে ঠিক মতো খেতে পারছে না। ওসি সাহেব বললেন, চামচ আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। কেয়া বলল, পুলিশ মামা, আমাকেও খাইয়ে দিতে হবে। ওসি সাহেব বলবেন, নো প্রবলেম। দুজনেই হাঁ করে আছে। ওসি সাহেব পালা করে ওদের মুখে পেস্ট্রি দিচ্ছেন। বসন্ত দাগওয়ালা এক ফাঁকে ঘরে ঢুকলেন, বিরক্ত মুখে বললেন, কি হচ্ছে? ওসি সাহেব বললেন, পেস্ট্রি খাওয়া হচ্ছে। ধামড়ি ২ মেয়ে, এদের মুখে তুলে খাওয়াতে হবে কেন? স্যার, আপনি মাঝে মাঝে বাড়াবাড়ি করেন।
ওসি সাহেব যথেষ্ট বাড়াবাড়ি করলেন। পেস্ট্রি পর্ব শেষ হওয়ার পর কোক আনালেন, সেটাও গ্লাসে করে মুখে তুলে খাওয়ানো হলো। হিয়া বলল, পুলিশ মামা, গল্প বলো। ওসি সাহেব গল্প বলা শুরু করলেন। ঠাকুরমা ঝুলির ডালিম কুমারের গল্প। কনস্টেবলরা উকিঝুঁকি দিচ্ছে, একজন দুজন করে ঘরে ঢুকছে। বাংলাদেশের থানাগুলোতে অনেক কিছুই হয়, রূপকথার আসর কখনো বসে না। ওসি সাহেব হাত পানের গল্প বলছেন, শ্রোতার সংখ্যা বাড়ছে। ডালিম কুমার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তার হাতে তলোয়ার, সে চেপেছে ঘোড়ার পিঠে, ঘোড়ার খুঁড়ে টকবক শব্দ হচ্ছে। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা হিমুর নীল জ্যোৎস্না। আমরা প্রায় গল্প পড়ে থাকি। আপনাদের যদি আমাদের গল্প শুনে ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।